জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিকে। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। দ্রুত সময়ের মধ্যে আজহারুল ইসলামের কারা মুক্তির প্রত্যাশা জানান তার আইনজীবী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ভুল উল্লেখ করে আপিল বিভাগ পর্যবেক্ষণে বলেছেন বিচারের নামে অবিচার করা হয়েছে। মঙ্গলবার সকালে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রায় ঘোষণার জন্য 1 ঘণ্টা পর আদালত বসে। সকাল 10টা 50 মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় ঘোষণা করেন। রায়ে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত তার পর্যবেক্ষণে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ভুল ছিল, বিচারের নামে অবিচার করা হয়েছে। পরে রায়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান আইনজীবী শিশির মনির। এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম is an innocent man. এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আমি কোর্টকে ধন্যবাদ জানাই এবং এই দেশবাসীদের প্রতি আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এটিএম আজহারুল ইসলামের রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন অপেক্ষার পর সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলুম করে বিগত সরকার জামায়াত নেতাদের মিথ্যা মামলার ফাঁসি দিয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছেন। এই রায়ে আমাদের সম্মানিত মুসলিম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। যে রাব্বুল আলামিন দীর্ঘদিন ধরে আমরা এমন একটি সুবিচারপূর্ণ রায়ের জন্য অপেক্ষা করছিলাম, সেই রায় দিয়ে আজকে আমাদেরকে তিনি আরো বেশি কৃতজ্ঞ এবং অলঙ্কৃত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে ডিবি। এই ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ব্রিফ করছে ডিএমপি। সরাসরি যাচ্ছি সেখানে। তৎক্ষণাৎ ডিসি রমনাকে আমি ফোন করি। সে এই হত্যাকাণ্ডের যারা জড়িত তাদের ধরার জন্য তখন ব্যস্ত ছিল। পরবর্তীতে নানা ধরনের গ্রুপ নানা ধরনের কথাবার্তা বলে, তো আমরা সবাইকে আশ্বস্ত করি যে আপনারা ধৈর্য ধরেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে, আমরা অনতিবিলম্বে এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। এই ঘটনার ছোট্ট একটি ব্রিফিং, লিখিত বক্তব্য আমার সামনে। আমি এই ব্রিফিংটা এই লিখিত বক্তব্যটা পাঠ করি, তারপরে আপনাদের কোনো প্রশ্ন যদি এই ঘটনা, তাহলে আমার সহকর্মীরা আছে, ওনারা জবাব দেবে, সাথে আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা সকলেই অবগত আছেন যে গত 13ই মে তারিখ রাত অনুমান 11টা 45 ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী SM শাহরিয়ার আলম সাম্য সৌরদ্বী উদ্যানে কতিপয় দুর্বৃত্তের হাতে নির্মমভাবে খুন হন। ঘটনার সংক্ষিপ্ত সংবাদ প্রাপ্তির পরপরই ডিসি রমনা সহ শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়ের নিকট থেকে ঘটনাটির সংবাদ প্রাপ্তির সাথে সাথেই আমি সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাদের ঘটনাটির সর্বোচ্চ গুরুত্বের সাথে তদন্তের নির্দেশ প্রদান করি।
আপনারা অবগত আছেন, চাঞ্চল্যকরী এই হত্যাকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু হয় এবং ঘটনার রাতেই পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট 3 জনকে রাজধানী বিভিন্ন জায়গা থেকে আহত অবস্থায় গ্রেপ্তার করে। ঘটনাটির গুরুত্ব বিবেচনায় আমি নিবিড় তদন্তের স্বার্থে মামলাটি ডিবিতে স্থানান্তর করি। পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে ধৃত 3 আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ, প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে। এ সংক্রান্তে আরও 8 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলেন রাব্বি, কবুতর রাব্বি, 2 মেহেদি, 3 পাপেল, 4 রিপন, 5 সোহাগ, 6 রবিন, 7 হৃদয়, 8 সুজন সরকার। গ্রেপ্তারকৃত আসামি মেহেদির দেখানো মতে শরদি উদ্যানের 3 নেতার মাজারের সন্নিকটে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে এখন পর্যন্ত 2 জন ফৌজদারি কার্যবিধি 164 ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এই ঘৃণিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং আমাদের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব। সকলকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যার সবিস্তারে তুলে ধরেছেন এই অপরাধ সংক্রান্ত বিষয়ে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আমরা একজন করে হাত তুলবেন, আর প্রশ্ন রিপিট না করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। একজন এই পাশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার রহস্য উদ্ঘাটন নিয়ে বিস্তারিত জানাচ্ছিল ডিএমপি। এটিএম আজহারুল ইসলামের দণ্ডাদেশের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই আন্দোলনের অকুতোভয় নেতৃত্বের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। স্ট্যাটাসে বলেন, নির্দোষ প্রমাণ হওয়ায় মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে তাঁর করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়। জামায়াত নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সেই সাথে মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দায় স্পষ্ট করারও আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার সমন্বয়ক কমিটির আয়োজনে গণতান্ত্রিক রূপান্তর, মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এসব কথা জানান আক্তার হোসেন। সংস্কার বিচ্ছিন্ন নির্বাচন অনুষ্ঠিত হলে রাষ্ট্র পুনরায় ফ্যাসিবাদী কাঠামোতে ফিরে যাবে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করতে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে কর্তৃত্ববাদী কাঠামো। সভায় অংশ নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, অপরাধে জড়িত সেনা, পুলিশ, র্যাব সহ সকলকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে থাকার দাবিও জানান তিনি। ভারত সরকারের প্রতি আহ্বান করে পাটোয়ারি বলেন, পালিয়ে যাওয়া অপরাধীদের ফেরত দিতে হবে। গণ অভ্যুত্থানের সময়কালে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের উপরে আমাদের শপথ নিতে হবে যে বাংলাদেশে যেভাবে আমরা ফেসিবাদকে হটিয়েছি, একটি ফেসিবাদী দলকে হটিয়েছি, তেমনিভাবে আমরা যেন ফেসিবাদী কাঠামো এবং সিস্টেমকে হটাতে পারি, বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। এটাই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা এবং সকলের শপথ। প্রজাতন্ত্রের যারা কর্মচারী রয়েছেন তাদেরকে জনগণের নিয়ন্ত্রক বা জনগণের উপরে অটোক্রেটিক হয়ে ওঠা যাবে না। তাদেরকে জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং জনগণের কল্যাণে যদি তারা কাজ করে, জনগণ তাদেরকে ভালোবাসা, সে রেসপেক্টের জায়গায় ভবিষ্যতে রাখবে।
অসৎ পথের টাকা স্পর্শ না করলেও শত্রুপক্ষ প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বেলা 12টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটের পথসভায় একথা বলেন তিনি। জীবনে অসৎ একটা টাকা স্পর্শ করেনি, কিন্তু তাদের নামে দেশি বিদেশি বিভিন্ন শত্রুরা, এজেন্টরা বিভিন্ন প্রোপাগান্ডা শুরু করেছে যে সে লাখ লাখ কোটি কোটি টাকা বিভিন্ন জায়গা থেকে লুটপাট করছে। শুনেই কোনো কিছু বিশ্বাস করার প্রয়োজন নেই। দুই পক্ষের কথা শুনতে হবে এবং সত্যতা যাচাই করতে হবে। যে নির্বাচনের আগে আপনার পকেটে 500-1000 টাকা দিয়ে একটা ভোট চায়, সে হচ্ছে জনগণের সবচেয়ে বড় শত্রু। সে 5 বছরের জন্য আপনার মুখ বন্ধ করে দিতে চায়। সে 5 বছরে আপনার সবচেয়ে বড় নাগরিক অধিকার, ভোটাধিকারকে কেড়ে নিতে চায়। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেও নির্বাচনের তারিখ ঘোষণা না দেওয়ায় হতাশ বিএনপি। দলটি জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসেম্বর নির্বাচনের উপযুক্ত সময়। সম্প্রতি প্রধান উপদেষ্টার একনেক বৈঠকের পর সরকার যে বিবৃতি দিয়েছে তা বিভ্রান্তিকর ও অস্পষ্ট বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। রাজনৈতিক দলসমূহের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরে 2025-এর মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। অন্তর্বর্তী সরকার কারো কান কথা শুনে নির্বাচনের রোডম্যাপ দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি একথা বলেন। নিবন্ধনহীন অস্তিত্ববিহীন কোনো রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত হয়, এর দায়িত্ব প্রধান উপদেষ্টাকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। কার কথা, কার কান কথা? নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। কথা আসলে ডিসেম্বর জুনের মধ্যে তো নির্বাচন হবে। কোন জুনে হবে? 2025, 2026, 2027 না 2028? ঠিকই, আপনি 2026-এর কথা বলেন, কিন্তু আমরা তো জনগণ তো এটা চাই না। এত বিলম্বিত কেন? কারণটা কি? কাউকে সংগঠন শক্তিশালী করার জন্য, সংগঠন বাড়াবার জন্য? মন্ত্রিপরিষদ সচিবের বরাবর আবেদনের আশ্বাস দেওয়ার প্রেক্ষিতে বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে সচিবালয়ের কর্মচারীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল 10টা থেকে সচিবালয়ের বাদামতলায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা জড়ো হন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। এতে দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে অচল হয়ে পড়ে সচিবালয়ের কার্যক্রম। কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সচিবালয়ের প্রধান ফটকে বিশেষায়িত বাহিনী সোয়াট মোতায়েন করা হয়। সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ রাখা হয়। সাংবাদিকদেরও ঢুকতে দেওয়া হয়নি। বিকেল 4 মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। পরে ভূমি সচিব ব্রিফ করে জানান, আন্দোলনকারীদের দাবি দাওয়া নিয়ে মন্ত্রী পরিষদের সঙ্গে কাল বৈঠক করবেন। এখন আমরা তো ব্যক্তিও ভাবতে পারি, সরকারও ভাবতে পারি। এই ধরনের আসলে আইনের মধ্যে এই ধরনের বিষয়টা থাকা উচিত হয় না। আমাদের আসলে এই বিষয়টাই আমরা একটু জোর দিচ্ছি। লঘু শাস্তির পরিবর্তে গুরু শাস্তি দেওয়ার এই যে বিধান, ঠিক আছে, এর ফলে আমি মনে করি যারা নিম্ন কর্মচারী আছে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের ঐক্য ফোরামের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যতক্ষণ পর্যন্ত এই দাবি আমাদের না মেনে নিবে, অর্থাৎ এই সরকারি কর্মচারী অধ্যাদেশ 2025 বাতিল না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন প্রত্যাহার করার কোনো সুযোগ নেই, ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আন্দোলন চলবে, আগামী থেকে আরো তীব্র থেকে তীব্রতর হবে। সচিবালয়ের লোক আন্দোলনও করে না, এটা এখন প্রয়োজন হলে হয়তো দাবি দেওয়া বলে। এখানে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, সবকিছু যে ওরা করেছে তাও না, এটা পরিস্থিতির কারণে বিভিন্ন রকম ভাবে এটা হয়েছে। দাবি আদায়ে 2 দিনের কলম বিরতি কর্মসূচি শুরু করেছে প্রশাসন ক্যাডার বাদে সিভিল সার্ভিসের 25টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার প্রতিবাদ এবং পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, উপসচিব পদে পদোন্নতিতে কোটা বাতিল এবং সব ক্যাডারের মধ্যে সমতা আনার দাবিতে কর্মসূচি পালিত হচ্ছে। প্রশাসন ক্যাডার বাদে সিভিল সার্ভিসের 25টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। স্থানীয়রা জানান, ভোররাতে বাড়িটির নিচ তলায় তালা ভাঙার শব্দ পেয়ে ছুটে আসেন তারা। এরপর দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছে। এর কিছুক্ষণ পর দুজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যান তারা। পরে জানতে পারেন এই বাড়িতেই ভাড়া থাকতেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ। 1.5 মাস আগে কালীশঙ্করপুর সোনার বাংলা সড়কের ওই বাড়ির নিচতলা ভাড়া নেয় তারা। ভাড়া নেওয়ার পর থেকে নিচতলার দরজা জানালা কখনো খুলতে দেখা যায়নি। সুব্রত বাইন অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অন্তত 30টি খুনের মামলা রয়েছে। 2003 সাল পর্যন্ত সুব্রত বাইন ঢাকার অপরাধ জগতের প্রভাবশালী চক্র 7 স্টার গ্রুপের প্রধান ছিলেন। নামাজ পড়ে আসতেছে, তখন দেখছি যে দ্রাম দ্রাম করে শব্দ হচ্ছে। তো কিসের শব্দ? আমি তখন ধারণা করলাম হয়তো বা কেউ আছে সন্ত্রাসী বা চাঁদাবাদী কেউ আছে, তাকে হয়তো পিটাচ্ছে। পরে বাইদা জানতে পারলাম যে দরজা মরজা ভাঙলো আর্মিরা। তারপরে ওদের কারকে যেন ধরে নিয়ে চলে গেল। সকাল 5টার দিকে যখন ঘুম থেকে উঠে দেখলাম সেনাবাহিনী এখানে অভিযান চালাচ্ছে। তারপরে এখানে আসলাম, ওদের দেখে ওরা বলতেছে এখানে দাঁড়ানো যাবে না, তোমার জায়গায় তুমি চলে যাও। 3টা পিস্তল সহকারে উদ্ধার করছে, আর কি অকি টকি না কি জানি বলে সেটাই সহকারে তাকে ধরে নিয়ে গেছে। রাজধানীর মিরপুরে দিনে দুপুরে গুলি ছুড়ে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে 22 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বাকি অপরাধীদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন। সকালে মিরপুর 10 নম্বরে বাতেন সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ জানায়, মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল রানা ও তার ভগ্নিপতি জাহিদুল হক বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুটি বাইক তাদের গতিরোধ করে। বাইক দুটিতে 5 থেকে 6 জন ছিল। এ সময় ফাঁকা গুলি ছুঁড়ে সাথে থাকা 22 লক্ষ টাকা ছিনিয়ে নেয় বাইকে থাকা দুর্বৃত্তরা। পুলিশ জানায়, ধারালো অস্ত্রে আহত হয় জাহিদুল হক। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান তিনি। মোটরসাইকেলে তিনজন না 6 জন আসছে, আইসে একজন ভদ্রলোক আর কি অ্যাটাক করছে। অ্যাটাক করে কি নিছে না নাইছে, তারপরে গুলি করছে। ওনাকে গুলি করে ব্যাগ নিয়ে গেছে টাকার। এখানে রক্ত পড়ে আসছিল, তো ওখানে সবাই কয় কি চিন্তাই। আমরা আসলে প্রকৃতপক্ষে বিভিন্ন অ্যাঙ্গেলে দিক মাথায় রেখে কাজ করতেছি, কারা এই ঘটনা ঘটাইতে পারে। প্রকৃতপক্ষে আমরা একজনকে সাসপেক্ট একজনকে গ্রেপ্তার করেছি, তাকে জিজ্ঞাসা চলতেছে। দুর্নীতি, লুটপাট ও পাচারের অর্থ প্রয়োজনে জোর করে আদায় করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সকালে বাংলাদেশ ব্যাংকে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চলতি অর্থ বছরের প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় গভর্নর আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ পরিমাণ অবৈধ সম্পদ জব্দের লক্ষ্য কেন্দ্রীয় ব্যাংকের। ইসলামিক ব্যাংকগুলোকে নিয়ে একটা করার কথা আমরা চিন্তা করছি, সেটা হবে। আগে কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ প্রথম পর্যায়ে যেটা আইনেই বলা আছে, সরকারিকরণ করা হবে। ব্যাংকগুলোকে গভর্নমেন্ট ব্যাংকে রূপান্তর করা হবে, একেবারে সরকার এটাকে নিয়ে নেবে, অধিগ্রহণ করে নেবে। তো অধিগ্রহণ করলে তো আর কারো ডিপোজিটরের কোনো চিন্তার কোনো কারণ থাকার কথা নয় এবং উচিত নয়। তা আমরা বলবো ডিপোজিটরদের উদ্দেশ্যে আপনাদের থ্রুতে যে কোনো চিন্তার কিছু, আপনি যেখানে আছেন সেখানেই থাকেন। আপনাদের স্বার্থ তো আমরাই দেখবো, সরকারই দেখবে, সরকারই তো নিয়ে নিবে। যে ব্যাংকই নিক না কেন, সঙ্গত কারণে নেবে, অসঙ্গত কোনো কারণে নেবে না, আইনের ভিত্তিতে নেবে। এবং এটাকে সরকারিকরণ করার পরেই আমরা এখানে অনেক টাকা ঢালতে হবে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের আস্থা ফেরেনি জানিয়ে অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান বলেছেন, চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা নেই। সকালে ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে অর্থনীতি বিষয়ক এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। আর সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন মনে করেন, নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট তারিখ ঘোষণার সময় এসে গেছে। আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা, দক্ষতা এগুলি দরকার, সেটা নিয়ে কিন্তু বিনিয়োগকারীদের এখনো আস্থা আসে না, যেটারই প্রতিফলন আমরা 22-23% নেগেটিভ
যে ক্যাপিটাল মেশিনারিজের ইম্পোর্ট এবং ক্যাপিটাল যে যে খাতে যে ইম্পোর্ট সেটার যে নেতিবাচক যে প্রবণতা সেটার মধ্যে কিন্তু আমরা দেখছি। 9 মাস হয়ে যাওয়ার পরে এখন যদিও সরকারের পক্ষ থেকে একটা তারিখ মানে একটা দেওয়া হয়েছে টাইম ফ্রেম, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা নির্দিষ্ট ডেট দেওয়াটা একটা যুক্তিযুক্ত হবে, একটা ভালো ডিসিশন হবে যে এতদিন। অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহার সহ 7 দফা দাবিতে টানা কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। তবে সচল রয়েছে বিদ্যুৎ সরবরাহ সহ গ্রাহক সেবা। সকাল থেকে সৈয়দপুরের 2টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা কর্মবিরতি পালন করছেন, তবে অব্যাহত রয়েছে জরুরি সেবা। 7 দফা না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। এদিকে কর্মবিরতি সত্ত্বেও ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির দপ্তরগুলোতে নির্বিঘ্নে বিল দিচ্ছেন গ্রাহকরা। ওয়ার্কশপে চলছে কর্মযজ্ঞ। ময়মনসিংহের জোনে 7টি পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে গ্রাহক রয়েছে 35 লাখ। তারা বলছে পল্লী বিদ্যুৎ সমিতির নানা অব্যবস্থাপনার কারণে হয়রানির শিকার হচ্ছে গ্রাহক। ভুতুরে বিদ্যুৎ বিল সহ পুরো ব্যবস্থা সংস্কার চান গ্রাহকরা। এদিকে সারা দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা গত 21শে মে থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। তারই ধারাবাহিকতায় আজ থেকে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন তারা। সাতক্ষীরা সীমান্ত দিয়ে আবারও 23 জনের পুশিনের ঘটনা ঘটেছে। একইভাবে কুড়িগ্রামে 14 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। ভোর রাতে সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ভারতে বসবাসরত 23 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ। পরে বিজিবি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। বিজিবি 33 ব্যাটালিয়নের দপ্তরে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া ব্যক্তিরা ভারতে বসবাস করতেন। পুলিশের অভিযানে আটকের পর রাতের আধারে বিএসএফ তাদের রাতের আধারে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ির সীমান্ত দিয়ে ভোর রাতে 5 নারী সহ 14 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় জনগণের বাধায় তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। ভারতের নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছে তারা। সীমান্ত দিয়ে পুশিনের প্রতিবাদ করে ভারতকে বৈধ পথ ব্যবহার করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীতে 14তম ডেপুটি জেলার এবং 62তম কারারক্ষী ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সীমান্তে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বিজিবিকে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি শিথিল হয়নি দাবি করে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের কারাগারগুলো হবে সংশোধনাগার। তাই বন্দীদের সাথে আগের মতো বৈষম্য করা যাবে না। আইন অনুযায়ী সবাই তার প্রাপ্য সুবিধা পাবেন। কারারক্ষীদের প্রশিক্ষণ কোর্সে মোট 18 জন নবীন ডেপুটি জেলার 3 মাস ও 508 জন কারারক্ষী 6 মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না আল্লাহ দিলে। হত্যা মামলায় নিয়মিত হাজিরা শেষে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এ সময় আদালত প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মমতাজ বেগমকে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। এর আগে সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মানিকগঞ্জ আদালতে তোলা হয়। মামলার সূত্রে জানা যায়, 2013 সালে 24 ফেব্রুয়ারি সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করা হয়। এ সময় পুলিশের গুলিতে নিহত হন 4 ব্যক্তি। এই ঘটনার প্রায় 1 যুগ পর গত 25 অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। চট্টগ্রামের পাহাড়তলীর নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানা থেকে নামি দামি ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল তার জব্দ করেছে র্যাব। সকালে পাহাড়তলীর সাগরিকা পেট্রোল পাম্পের পাশে কারখানাটিতে অভিযান চালায়
র্যাব, পুলিশ ও বিএসটিআই। এ সময় বিআরবি, বিজলি, পলি, ক্যাবেল সহ নামকরা পার্টস থেকে 6টি কোম্পানির নকল তার উদ্ধার করা হয়। তবে এ সময় পালিয়ে যান কারখানার মালিক। শ্রমিকরা জানান, গেল 6 মাসের বেশি সময় ধরে এ কারখানায় নকল তার তৈরি করা হচ্ছিল, যা নির্দিষ্ট একটি চক্রের মাধ্যমে বাজারে ছড়িয়ে পড়ছে। বিএসটিআই কর্মকর্তারা জানান, এই কারখানায় নিম্নমানের ও ভেজাল কাঁচামাল দিয়ে তৈরি করা হচ্ছিল তার। মানহীন এসব তারে বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটছে বলেও জানায় বিএসটিআই। অভিযানে কারখানাটি সিলগালা ও মালামাল জব্দ করা হয়। এখানে এসে বিএসটিআই নিশ্চিত করে যে এটার কোনো লাইসেন্স নেই এবং এটা অবৈধভাবে তৈরি করা হয়েছে। এদের বিরুদ্ধে, এই ফ্যাক্টরির বিরুদ্ধে এবং এর সাথে জড়িত যারা আছে তাদের সবার বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে পলি কেবল, বিআরবি, তারপরও বিজলি কেবল, এরকম বেশ কয়েকটা ব্র্যান্ডের তারের সরঞ্জামাদি, তার তৈরি এবং এটা সরঞ্জামাদি আমরা পেয়েছি। আমরা এই কারখানাটিকে সিলগালা করে দিচ্ছি। আমরা মালিক পলাতক আছে, তার বিরুদ্ধে এখনই প্রসিকিউশন নিতে পারছি না। চলতি বছর ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক হজ যাত্রীর ভিসা সম্পন্ন হয়েছে। নিবন্ধিতদের মধ্যেও হজে যেতে পারবেন সর্বোচ্চ সংখ্যক যাত্রী। মঙ্গলবার হজ ক্যাম্পে চলতি বছরের হজের কার্যক্রম নিয়ে এই ব্রিফিংয়ে কথা জানায় বেসরকারি হজ এজেন্সিদের সংগঠন হাব। সৌদি সরকারের নতুন নিয়মের সঙ্গে সঙ্গতি রেখে হজ ও ওমরা আইন সংশোধন চায় সংগঠনটি। এ সময় হজের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টির কথা জানান হাব সভাপতি। আমরা যে এবছর গত বছরগুলোর মতো এবছর অসাধারণ একটা হজ হয়েছে এবং হচ্ছে ইনশাল্লাহ। প্রায় 70% হাজি চলে গেছে আর 30% হাজি 31শে মে এবং 1 তারিখের মধ্যে চলে যাবে। তো আমরা সন্তুষ্ট। আরও সুষ্ঠুভাবে করা যেত যদি মধ্যস্বত্বভোগী না থাকে। আমাদের হাজিরা হাজি কালেকশন করে মধ্যস্বত্বভোগী যারা গ্রুপ লিডার, তারা কিন্তু তাদের কোনো লাইসেন্স নাই, কিন্তু তারা টাকা কালেকশন করে, পাসপোর্ট কালেকশন করে 6 মাস আগের থেকে করে আমাদের এজেন্সিকে জিম্মি করে রাখে যে আমাদের কাছে এতগুলো হাজি আছে, তোমরা এত টাকা করে নিতে নাও। এটা যদি আমরা মধ্যস্বত্বভোগী যদি বিতাড়িত করতে পারি, আমরা সামনে যদি ডাইরেক্ট হাজি যদি আমাদের এজেন্সির কাছে আসে, তাহলে আমাদের সুন্দর এবং সুষ্ঠু আমরা করতে পারবো। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের রোবোটিক্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী রোবট প্রজেক্ট শোকেসিং। 5টি স্টলে বিভিন্ন রোবোটিক্স প্রজেক্ট প্রদর্শন করা হয়। এতে বাংলাদেশের 4টি স্বনামধন্য রোবোটিক কোম্পানি অংশগ্রহণ করে। প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী প্রকল্পসমূহ উপস্থাপন করেন। প্রজেক্টগুলো ঘুরে দেখেন দর্শনার্থীরা। আয়োজকরা বলেন, এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী মনোভাব গড়ে তোলার পাশাপাশি বাস্তবমুখী প্রযুক্তি চর্চাকে গতিশীল করবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর ফারহানার ফিরোজ সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। লিভারপুলের শিরোপা উদযাপনের সময় সমর্থকদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় এক সন্দেহভাজন আটক হলেও এখনও তার উদ্দেশ্য জানতে পারেনি পুলিশ। এদিকে গোটা যুক্তরাজ্য লিভারপুল ক্লাবের পাশে আছে বলে জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। এ ঘটনায় আহত হয়েছে 4 শিশুসহ অন্তত অর্ধশত মানুষ। আহত 27 জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্যারেডের জন্য রাস্তা বন্ধ থাকলেও কিভাবে গাড়ি প্রবেশ করলো সে বিষয়েও পাওয়া যায়নি কোনো সদুত্তর। এ ঘটনায় 51 বছরের ব্রিটিশ নাগরিককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে যুক্তরাজ্য পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে বিবিসি। তবে এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে নারাজ স্থানীয় নিরাপত্তা বাহিনী। লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগের জয় উপলক্ষে প্যারেডে অংশ নেয় ফুটবল সমর্থকরা। সেখানেই ভিড়ের মধ্যে আচমকা গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের সম্মতি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্র বলছে হামাসের দাবি মিথ্যা ও অগ্রহণযোগ্য, আর ফিলিস্তিন বলছে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এর আগে গাজায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস সম্মতি বলে জানায় প্যালেস্টাইনিয়ান গ্রুপ। হামাসের ঘনিষ্ঠ ফিলিস্তিনি এক কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস রাজি হলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ
উইটকফের দেয়া নতুন ওই প্রস্তাবে উপত্যকায় ৭০ দিন পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকরের কথা ছিল। বিনিময়ে ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস এবং কয়েকশো ফিলিস্তিনি কারাবন্দীকে ফেরত পাঠাবে তেল আবিব। কিন্তু এমন কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া বা তাতে হামাসের রাজি হওয়ার মতো কিছু ঘটেনি বলে দাবি যুক্তরাষ্ট্রের। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় সোমবার নিহত হয়েছে ৮১ ফিলিস্তিনি। এগ নিয়ে গাজায় প্রাণহানি প্রায় ৫৪,০০০ ছাড়ালো। একই পরিবারের ৭ সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তোলপাড় ভারত। গাড়ির ভেতরে মেলে ৬ জনের মৃতদেহ। সপ্তম ব্যক্তি গাড়ির বাইরে বসে ৫ মিনিটের মধ্যে মারা যাবেন বলে জানানোর পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন নিজেও। সোমবার রাতে হরিয়ানা রাজ্যের পাঞ্চকুলায় ঘটে এ ঘটনায়। একটি গাড়ির বাইরে উত্তরাখণ্ডের নম্বর প্লেট সম্বলিত গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপরই গাড়ির ভেতরে মৃত অবস্থায় ৬ জনের সন্ধান মেলে। এদের মধ্যে ৩ জনই শিশু। জানা যায় পাঞ্চকুলার ভাগেশ্বর নামে ধর্মীয় একটি অনুষ্ঠানে অংশ নেওয়া শেষে দেহেদুরানে নিজ বাড়িতে ফিরছিলেন ৪২ বছর বয়স্ক প্রবীণ মিত্তল ও তার পরিবার। মধ্যরাতে পথে পুরো পরিবার নিয়ে বিষ পান করেন তারা। এ ঘটনায় একটি সুসাইড নোট পেয়েছে পুলিশ। বিস্তারিত জানানো না হলেও প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে বিপুল ঋণের বোঝায় জর্জরিত হয়ে আত্মহত্যা করেছে পুরো পরিবার। ১৫০ কোটি জনগোষ্ঠীর দেশ ভারতের জাতীয় জনস্বাস্থ্য খাতে আত্মহত্যা বড় সমস্যা। শুধু ২০২২ সালে ২.৫ লাখ মানুষ আত্মহত্যা করে দেশটিতে, যা ৪ বছরের ব্যবধানে ২৭% বেশি। ইরানের পারমাণবিক ইস্যুতে সমর্থন জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তেহরান সফরকালে একথা জানান তিনি। ইরানের বেসামরিক নাগরিকদের জন্য ইউরেনিয়াম উৎপাদনের অধিকার রয়েছে বলে জানান পাক প্রধানমন্ত্রী। এ সফরকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন তিনি। উঠে আসে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ইস্যু। পারস্পরিক সহায়তার মাধ্যমে দুদেশের নিরাপত্তার আরও বাড়াতে চান তারা। পরে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন শেহবাজ শরীফ ও মাসুদ পেজেশকিয়ান। খেলার খবর। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ সোমবার লাহোরে প্রথমবারের মতো দলীয় অনুশীলন করেছে বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন পিএসএল খেলতে পাকিস্তানি ছিলেন। বহরের দ্বিতীয় ভাগে দিনের বেলা পৌঁছানোর পর সন্ধ্যায় অনুশীলনে নামে টাইগাররা। দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শন টেট। নিয়োগ পাওয়ার পর প্রথমবার যোগ দিয়েছেন দলের সঙ্গে যুক্ত হয়েছেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদও। এই সিরিজে তার অভিজ্ঞতা হবে দলের জন্য বাড়তি পাওয়া। ৩ ম্যাচের এই সিরিজ দিয়ে পাকিস্তান এবং বাংলাদেশ দুদেশই আসন্ন টি-20 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে। সিরিজ শুরু হবে আগামী ২৮ মে। ৩০ এবং ১ তারিখ হবে বাকি দুটি ম্যাচ। সিরিজের সবকটি খেলা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ব্রাজিলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পেয়েই দল ঘোষণা করলেন কার্লো আনচেলত্তি। ঘোষিত স্কোয়াডে বড় চমক ক্যাসিমেরোর প্রত্যাবর্তন। ২০২৩ অক্টোবরের পর প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। এছাড়াও রয়েছেন অ্যান্টনি ও রিচার্লিসন। নেইমারের ফেরার গুঞ্জন থাকলেও তার নাম নেই স্কোয়াডে। ৫ জুন অ্যাওয়ে ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে নামবে ব্রাজিল। এর ৪ দিন বিরতিতে ঘরের মাঠে সেলেসাউদের বিপক্ষে প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ব্রাজিলের অবস্থান ৪-এ। এই অঞ্চলে শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপ। জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের নতুন কোচ হিসাবে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার এরিক টেন হাগের নাম ঘোষণা করেছে। স্প্যানিশ কোচ জাবি আলোনসোর স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। গেল অক্টোবরে রেড ডেভিলদের থেকে বরখাস্ত হবার পর প্রথম কোনো দলের দায়িত্ব নিচ্ছেন টেন হাগ। লেভারকুজেনের সাথে ২ বছরে চুক্তি করেছেন হাগ। এর আগে ম্যানইউ থেকে বরখাস্ত হবার সময় লিগে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৪তে ছিল ইউনাইটেড, যা ১৯৮৯-৯০ মৌসুমের পর তাদের সবচেয়ে খারাপ শুরু। আর এটি ছিল চাকরি হারানোর অন্যতম প্রধান কারণ। ইউনাইটেডের হয়ে হাগ এফএ কাপ ও ইউএফএল কাপ জিতেছিলেন।
এর আগে 2013 থেকে 2015 সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের দ্বিতীয় দলের কোচ হিসেবে কাজ করেছেন হাগ। এছাড়াও তার অধীনে ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডাম লিগ শিরোপা জেতা ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালও খেলেছে। বিএসজে মিডিয়া কাপ টুর্নামেন্টে 2025-এ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রতিদিনকে ট্রাইবেকারে 4-2 গোলে হারিয়েছে এখন টেলিভিশন। 6-এ 20 মিনিটের ম্যাচে আক্রমণ পাল্টা আক্রমণ হলেও শুরু থেকে আধিপত্য ছিল এখন টিভির। যদিও নির্ধারিত সময়ে গোলমুখ খুলতে পারেনি মিডফিল্ড ও স্ট্রাইকিংয়ের খেলোয়াড় সানি মৃধা, আরিফুল সাহাব, রাকিরা। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্যতে ড্র হয়। পরে ট্রাইবেকারে এখনের পক্ষে গোল করেন রাকিব, সানি, নাফি ও আবির। অন্যদিকে প্রতিপক্ষের দুটি স্পট কিক ঠেকিয়ে জয়ের নায়ক প্রধাংশু বর্মন। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে গোলরক্ষকের হাতে। নিজেদের দ্বিতীয় ম্যাচে এখনের প্রতিপক্ষ নিউজ 24। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং এখন টেলিভিশন ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।